সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো নাকি? হ্যাঁ, আশা করছি সবাই ভালো আছেন। আর আমাদের যে পবিত্র ঈদ উদযাপিত হলো, সেটি আপনারা সুন্দর মতো পালন করেছেন যার যার মতো। আমিও ইনশাল্লাহ ভালো ছিলাম, সুস্থ ছিলাম, সুন্দর ছিলাম আপনাদের দোয়ায়। তো বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সবাইকে, যদিও ঈদ পার হয়ে গেছে তবু যেহেতু ঈদের পরে প্রথম ক্লাস, সবাইকে ঈদ মোবারক। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অনেকেই কমেন্টস করছেন। শাবনুর জাহান, সুহি স্যার কেমন আছেন? ভালো আছি। রবার্ট, লন্ডন, প্রসেনজিৎ সাহা, মান্না, সালোয়া, রুম্পা, জাহিদ হাসান, ফজলে রাব্বি, সজীব। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছেন স্যার কেমন আছেন। আমি ভালো আছি। আর সবার সালামের উত্তর আমি আবার নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি ইনশাল্লাহ। আর ঈদ ভালো কাটিয়েছি, গ্রামের বাড়িতে ছিলাম। নিশ্চয়ই আপনারা লাইভে দেখেছেন অনেকেই। আমি তাই না, পদ্মাতে মাছ ধরছিলাম এবং আপনাদের দেখানোর জন্য সেটি দিয়েছিলাম লাইভ করেই আমার গ্রুপে। তো যাই হোক, সবাই ভালো ছিলেন আশা করছি। তো আমরা আজকে ক্লাস শুরু করতে চাই, তাই না? জি, আমরা ঈদের পরে আজকের ক্লাস আমরা শুরু করব। তো আমরা কি দিয়ে পড়াশোনা শুরু করব বলেন? হ্যাঁ, ভালো আছি বাবা, আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। মণিশঙ্কর নয়ন, অনেকদিন পর স্যারের হাসি মাখা মুখ। হ্যাঁ, এখন থেকে আবার নিয়মিত দেখবে ইনশাল্লাহ, তাই না? এখন থেকে আবার আমরা তো নিয়মিত শনি সোম বুধ রাত 9:30টায় আবার আমরা হাজির হয়ে পড়ব। জি, গুরু সালাম নিবেন। লিটন ইসলাম, হ্যাঁ লিটন শিষ্যর সালাম নিলাম। আমি সবার সালাম নিয়েছি। আমি যদি এতজনের সালাম বারে বারে নিতে যাই তাহলে সালাম নিতেই কি, আমি সবার পক্ষ থেকে সালামের উত্তর নিয়ে নিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে। দীপালি রানী সরকার, ধন্যবাদ দীপালি। গান দিয়ে শুরু করেন স্যার। নাজমুল ইসলাম মাসুম, গান দিয়ে শুরু করব না গান দিয়ে শেষ করব? উম্মে কুলসুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দীপু মিয়া, হ্যাঁ দীপু। মহিউদ্দিন মাহবুব শুভ, আধুনিক যুগ। হ্যাঁ আধুনিক যুগ মাহবুব। জহিরুল ইসলাম, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক। মিসকল পার্টি, অগামগা পার্টি, গাধাগাধি, 3 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা। কি অগামগারা কি হাজির? অগামগা, গাধাগাধি আর মিসকল পার্টি কিন্তু সাবধানে ক্লাস করতে হবে। মিসকল পার্টি আমাদের ক্লাসের মাঝখানে ঢুকে কিন্তু মিসকল দেওয়া যাবে না, ঠিক আছে? মাঝে মাঝে মিসকল দিলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব, তাই না? মিসকল পার্টি একটু সাবধানে ক্লাস করবেন, আর অগামগারা একটু সাবধানে প্রশ্ন করবেন। জি, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মাস্ক কই? মাস্ক কই মানে আমার কি আশেপাশে কেউ আছে? আমার তো 6 ফিটের মধ্যে কেউ নাই, তো কেমনে মাস্ক পরবো বলেন? আলভি, জি স্যার। এই যে অগামগারা বলছে জি স্যার। নয়ন বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ। মিস কল পার্টি রেডি তো নাকি? ঠিক আছে, অনেকদিন পরে আবার মিস কল পার্টির সামনে হাজির হলাম। অগামগা পার্টি, ঠিক আছে, আমরা এবার রেডি, ক্লাস করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আছি হচ্ছে আধুনিক যুগ। জি হ্যাঁ, আমরা আধুনিক যুগ শুরু করেছি অলরেডি, ভূমিকাটা করেছিলাম। আজকে আমরা আধুনিক যুগ শুরু। আলভি, আমি অগামগা, ঠিক আছে। আলাভি অগামগা একটা পেয়েছি। হ্যাঁ, আমিও মিস করছিলাম আপনাদের আসলে, সত্যি। কারণ পরিবারের পরে শিক্ষার্থীরাই কিন্তু আমার সব কিছু। আমার যে পরিবার, আমার বাবা মা, আমার ফ্যামিলি, তাই না, আমার বাচ্চারা, আমার স্ত্রী, এই পরিবারটির বাইরে কিন্তু শিক্ষার্থীরাই আমার সব কিছু। আমি আপনাদের অনেক মিস করছিলাম। এটি কত নম্বর ক্লাস? নাম্বারের সাথে কোনো সাথ নেই সুহামনি, আমাদের নাম্বার নাই, আনলিমিটেড ক্লাস। আজকে আমরা আধুনিক যুগের ক্লাস শুরু করব। জি, তো ঠিক আছে, আমরা শুরু করছি।
আধুনিক যুগ, জি হ্যাঁ, অন্তরে 17 নম্বর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 17 নম্বর এই ক্লাসটি। অনন্যা কারণ নমস্কার স্যার, এত দেরি কেন অনন্যা? না, বাসা থেকে ক্লাস নিচ্ছি না আরিফুল, আমি চলে এসেছি শহরে। আমি তো গ্রামের বাড়ি ছিলাম ঈদের মধ্যে, আমি এখন আবার রাজশাহীতে ফিরেছি। আমি এখন রাজশাহী থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এই যুগের ভূমিকাটুকু করেছিলাম এবং সেই ভূমিকা ধরেই আমরা আজকে ক্লাসটি শুরু করব। এখন আর কোনো কমেন্টস নয়, কোনো কি শুভেচ্ছা বিনিময় নয়, শুধু ক্লাস করবেন। জি, আর প্রশ্ন উত্তর থাকলে আমি শেষে জিজ্ঞেস করব। ওকে, আচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আবার বলছি, মাঝখানে আপনারা গান হবে আজকে ক্লাস শেষে। হ্যাঁ দেখা যাক, গান ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কথা দিয়েছি। গান কখন হবে? এখন গান কি শুরুতে শুনবেন না শেষে শুনবেন বলেন, আপনাদের ইচ্ছা। গান কি শুরুতে না শেষে? আপনারা কমেন্টস করবেন যেভাবে। আমি একটি গান করব আপনাদের জন্য, যেহেতু কথা দিয়েছিলাম, কথা দিলে তো কথা রাখতেই হয়। আর আমি হয়তো শুরুতে বা শেষে একটি গান করব, আপনারা যখন চান। এখন চাইলে শুরুতে গান দিয়ে শুরু করব, আর না হলে শেষে। জি হ্যাঁ, রমজানুল ইসলাম সুজন, সুজন চলে এসেছে শেষে। জি ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষে, থ্যাংক ইউ। তাহলে ওকে, নো কমেন্ট স্যার, আমরা এখন পড়বো। জি আফরোজা আমনি, হরতাল আমার কমেন্ট পড়ে দেন। আচ্ছা শেষে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষে গান করব। তার আর কমেন্টস নয়, আর কোনো কমেন্টস না, আমি কিন্তু আর কোনো কমেন্টস দেখবো না। জি থ্যাংক ইউ। হ্যাঁ, অতিরিক্ত কথা বলবেন না এবং অযথা কমেন্টস আর করবেন না। জি আমরা যেহেতু বলেছি, অনেকে বলছেন শেষে, তাহলে আমি শেষে গান দিয়ে শেষ করবো। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। স্টপ। আপনারা যদি অনেক কমেন্টস করেন অতিরিক্ত, তাহলে আমি কিন্তু ক্লাস নিতে আমার সমস্যা হয়। ঠিক আছে? জি আমি বুঝেছি, শেষে আমরা গান গেয়ে শেষ করবো। জি তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আর কমেন্টস আপনাদের দেখছি না, আপনারা যা খুশি তাই করেন, আমি আমার মতো ক্লাস নেবো। জি তারপর শেষে গান করবো ইনশাল্লাহ। তো বাংলা সাহিত্যের আধুনিক যুগ, আমরা একটি ভূমিকা ক্লাস নিয়েছিলাম। ভূমিকা, আধুনিক যুগ কেন, কিভাবে এলো, কারা আধুনিক যুগ নিয়ে এলো বাংলা সাহিত্যে, তাই না? মনে আছে? আমরা ঈদের আগে অর্থাৎ রোজার শেষের দিকে যে ক্লাসটি লাস্ট নিয়েছিলাম আধুনিক যুগের প্রথম পর্যায়ে। তো সেখান থেকে একটু সূত্রটাকে ইনক্লুড করতেই হচ্ছে, একটু না হলে হচ্ছে না। তো আধুনিক যুগ 1801 সাল থেকে বাংলা সাহিত্যে শুরু হয়েছে, অর্থাৎ 19 শতকের প্রথম থেকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা ঘটেছে কখন? ঊনবিংশ শতকের প্রথমে। ঊনবিংশ শতকের প্রথমে, অর্থাৎ 1801 সালে। বাংলা সাহিত্যে আধুনিক যুগ কাদের অবদান? ইংরেজদের। কোন প্রতিষ্ঠানের? তাহলে আমরা বলেছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ, মনে আছে? এবং 1801 সালের পূর্বে তথা 1800 সাল পর্যন্ত, 650 থেকে 1800 তথা প্রাচীন এবং মধ্যযুগ, এই সুদীর্ঘকাল ব্যাপী বাংলা সাহিত্যের যে দুটি যুগ, এই যুগে কোনো নাটক সৃষ্টি হয়েছে না, কোনো উপন্যাসের সৃষ্টি হয়েছে না, কোনো মহাকাব্যের সৃষ্টি হয়েছে না, কোনো ছোট গল্প না, কোনো প্রহসন না, কোনো ট্র্যাজেডি না। শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনে নেবেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তথা 650 থেকে শুরু করে একদম 1800 সাল পর্যন্ত বাংলা সাহিত্যে কবিতা এবং কাব্যের বাইরে কোনো কিছু নেই। কবিতা এবং কাব্যগ্রন্থের বাইরে কোনো ধরনের সাহিত্য বাংলা সাহিত্যে সৃষ্টি হয়নি। কেন? কারণ নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, ঠিক আছে, প্রহসন, এগুলো লিখতে হলে গদ্য ভাষায় লিখতে হয়। অর্থাৎ 1800 সাল পর্যন্ত বাংলা সাহিত্যে গদ্য ভাষার সৃষ্টি হয়নি। সাহিত্যিক গদ্য, মুখে কথা বলার ভাষা গদ্য, কিন্তু বাংলা ভাষায় সাহিত্যিক গদ্যের সূচনা ঘটেছে কখন? 1801 সালে। সাহিত্যিক গদ্য,
এই গদ্য শুরু করেছে কে? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটেছে কার হাতে? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটেছে কার হাতে? উইলিয়াম কেরির হাতে। উইলিয়াম কেরি, মনে আছে তো? জি, উইলিয়াম কেরি। কত সালে? 1801 সালে উইলিয়াম কেরি রচিত কথোপকথন। কথোপকথন কি বাংলা সাহিত্যের কি প্রথম রচিত প্রকাশিত মুদ্রিত গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত রচিত নয়, রচিত চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম রচিত গ্রন্থ চর্যাপদ, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? কথোপকথন। কত সালে? 1801 সালে। এবং এখান থেকে গদ্যের সূচনা ঘটল। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটেছে কার হাত ধরে? উত্তরে কি বলবেন? উইলিয়াম কেরির হাত ধরে। জি, এই উইলিয়াম কেরি পরবর্তীতে ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে আরও অনেক পণ্ডিতের সাহায্যে গদ্যের সূচনা ঘটালেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা, চণ্ডীচরণ মুন্সী, রাজীব লোচন মুখোপাধ্যায় এইভাবে কি করলেন? অনেকেই কি গদ্য লিখলেন এবং বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটল। তাহলে আমরা প্রাচীন মধ্যযুগে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, কবিগান, রামায়ণ, মহাভারত যত কিছু সাহিত্য পড়ছিলাম সবই কিন্তু কি কাব্য। কি কাব্য? তাহলে বাংলা সাহিত্যে গদ্যের সূচনা ঘটেছে কোন যুগে? আধুনিক যুগে। গদ্যের সূচনা ঘটেছে কার হাত ধরে? উইলিয়াম কেরির হাত ধরে। কোন প্রতিষ্ঠানের হাত ধরে? ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে। প্রথম সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? কথোপকথন। কিন্তু গদ্যের জনক কি উইলিয়াম কেরি? গদ্যের জনক কি উইলিয়াম কেরি? না, গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? তার একটি বিস্তৃত ব্যাখ্যা দেখবেন আমাদের এই সাহিত্য গ্রুপে একটি দেওয়া আছে। জি, আমরা যখন ওই যে প্রথম দিকের ক্লাসে নিয়েছিলাম বিজ্ঞাপনী কিছু ক্লাস জাকির বিসিএসে, তখন এখানে দুটো ক্লাস দেওয়া আছে আধুনিক যুগের। গদ্যের সূচনা ঘটেছে উইলিয়াম কেরির হাত ধরে। গদ্যের সূচনা শুরু করেছে উইলিয়াম কেরি, কিন্তু জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? সার্থক গদ্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যের শুরু হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে। সার্থক বা প্রকৃত গদ্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত গদ্যের রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে প্রথম প্রকৃত গদ্য রচিত হয়েছে? 1847। 47 বছর পর 1801 সালে প্রথম গদ্য। আর সার্থক বা প্রকৃত গদ্য কত সালে? 1847 সালে। রচয়িতাকে ঈশ্বরচন্দ্র। ফলে বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উইলিয়াম কেরি শুরু করেছে, সূচনা করেছে, আরম্ভ করেছে, কিন্তু জনক হয়নি। কারণ জনক হতে হলে কি সার্থক বা সফল হতে হয়। উইলিয়াম কেরি লিখেছে কিন্তু সফল হতে পারেনি। ফলে সফল বা সার্থক গদ্যের রচয়িতা ঈশ্বরচন্দ্র। তাহলে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম প্রকৃত গদ্য গ্রন্থের নাম কি? বা প্রকৃত বা সার্থক গদ্যের দৃষ্টান্ত কোনটি? মনে আছে আপনাদের? বেতাল পঞ্চবিংশতি। জি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত গদ্যের দৃষ্টান্ত কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। রচয়িতাকে ঈশ্বরচন্দ্র। ঈশ্বরচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কি? বেতাল পঞ্চবিংশতি। কত সালে বেরিয়েছে? 1847 সালে। বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক গদ্যের দৃষ্টান্ত। ঠিক আছে? আর আর এই যে গদ্যের মধ্যে প্রথম তিনি কি করলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্নের প্রচলন ঘটালেন। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বের যে গ্রন্থগুলি কথোপকথন কিংবা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে লেখা 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, তাই না,
তারপরে রাজীব লোচন মুখোপাধ্যায়ের যে গ্রন্থগুলো, অর্থাৎ 1847 সালের পূর্বে বাংলা সাহিত্যে যে গ্রন্থগুলো রচিত হয়েছে সেখানে বিরাম চিহ্ন কি তেমন একটা ছিল না, সার্থক প্রয়োগ ছিল না। বুঝতে পারলেন? তাহলে বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানকে, প্রচলন ঘটানকে, বিরাম চিহ্নের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্নের প্রচলন ঘটানো হয়? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ। কত সালের প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হয়? 1847 সালে। দেখেন কত রকমের তথ্য, অল্প একটু কথা কিন্তু কত রকম তথ্য। 1847 সাল, তাহলে বাংলার সাথে একটু গুরুত্বপূর্ণ কি? জি, রেড লেটার। 1847 সাল বাংলা সাহিত্যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল। বুঝতে পারলেন? মনে রাখবেন। আচ্ছা, এরপর বাংলা গদ্যকে প্রথম পাঠ্যসূচির বাইরে নিয়ে এলেন, পাঠ্যসূচির বাইরে যিনি নিয়ে এলেন তার নাম রাজা রামমোহন রায়। বাংলা গদ্যকে প্রথম কি করলেন? মানে পাঠ্য বইয়ের বাইরে, তার মানে ওই যে উইলিয়াম ক্যারির যে গদ্য কিংবা বিদ্যাসাগরের যে গদ্য, এই গদ্যগুলির মূল উদ্দেশ্য ছিল কি পাঠ্য বই আকারে লেখা, পড়াশোনার জন্য। বুঝতে পারলেন? উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ শর্মা কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের গদ্যগুলির উদ্দেশ্য ছিল কি পাঠ্যসূচি। তো পাঠ্যসূচির বাইরে প্রথম গদ্যকে সাধারণ মানুষের কাছে নিয়ে এলেন, বুঝতে পারলেন, রাজা রামমোহন রায়। তাহলে মনে রাখবেন যে গদ্যকে প্রথম পাঠ্যসূচির বাইরে নিয়ে এলেন, সাধারণ গদ্য রচনা করেছেন রাজা রামমোহন রায়। পাঠ্যসূচির বাইরে প্রথম গদ্য গ্রন্থের নাম কি? কি বেদান্ত। পাঠ্যসূচির বাইরে প্রথম প্রবন্ধ গ্রন্থের রচয়িতা রাজা রামমোহন রায়, আর পাঠ্যসূচির বাইরে প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি? রামমোহন রায় রচিত কি বেদান্ত গ্রন্থ। জি, বেদান্ত। আর বাংলা গদ্যকে প্রথম চলিত রীতির করে তৈরি করলেন। বাংলা গদ্যকে প্রথম চলিত রীতিতে রচনা করলেন যিনি, তার নাম হলো প্রমথ চৌধুরী। চলিত রীতি যাকে বলা হয় চলিত রীতির জনক। চলিত রীতির জনককে, চলিত রীতির স্রষ্টাকে কে? প্রমথ চৌধুরী। কোন গ্রন্থে প্রথম চলিত রীতি চালু করা হয়? গ্রন্থে নয়, কোথায়? একটি পত্রিকায়। সে পত্রিকাটির নাম কি? সবুজ পত্র। কত সালে? 1914 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে বাংলা চলিত রীতির প্রচলন ঘটানো হয় কত সালে? 1914 সালে। কোন গ্রন্থের মধ্য দিয়ে চলিত রীতির প্রচলন ঘটে? সবুজপত্র। সবুজপত্রের সম্পাদককে? প্রমথ চৌধুরী। সবুজপত্র পত্রিকাটিকে কি বলা হয়? চলিত রীতির মুখপত্র। আমি পত্রিকা নিয়ে একটা আলাদা ক্লাস নেব, খুবই জরুরি। পত্র পত্রিকা নিয়ে একটি আলাদা ক্লাস নেব, অত্যন্ত জরুরি। জি, আচ্ছা, বুঝতে পারলেন তো? তখন বলবো। তাহলে আমি একটু সিম্পলি বলি, আর একটা এই কথাগুলো জিস্ট কথাগুলো শুনে নেন, যেগুলি পরীক্ষার জন্য অতি জরুরি। তাহলে বাংলা গদ্যের সূচনা ঘটেছে কার হাত ধরে? উইলিয়াম ক্যারির হাত ধরে। সূচনা, প্রথম রচয়িতা উইলিয়াম ক্যারি বাংলা গদ্যের। কিন্তু এই গদ্যকে সার্থক বা সফল করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি হলেন গদ্যের জনক, এবং পাশাপাশি তিনি বিরাম চিহ্ন, জ্যোতিষ চিহ্ন, ছেদ চিহ্নেরও জনক। জি, কত সালে? 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের মধ্য দিয়ে এই সার্থক গদ্যের প্রচলন ঘটে। কিন্তু বাংলা গদ্যকে যিনি পাঠ্যসূচির বাইরে বা পাঠ্য বইয়ের বাইরের গদ্য যিনি রচনা করলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। তার রচিত সে প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি? বেদান্ত বা বেদান্ত সার। ঠিকই বলেছেন আফরোজা, বেদান্ত সার। জি। আর বাংলা গদ্যকে চলিত রীতির করে বা চলিত ভাষায় রচনা করলেন যিনি প্রথম, তার নাম প্রমথ চৌধুরী। কত সালে? 1914 সালে। কোন গ্রন্থের মধ্যে? সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের প্রথম কি চলিত রীতির, বাংলা গদ্যকে চলিত রীতি করে রচিত হলো। জি। এখন গদ্য তৈরি হয়ে গেল। এর আগে যেহেতু গদ্য ছিল না, 1801 সালের পূর্বে
বাংলা ভাষায় কোনো গদ্য ছিল না, তাহলে গদ্য রচিত হলো। গদ্যের পরে তাহলে এলো কি উপন্যাস, গদ্যের পরে রচিত হলো উপন্যাস। জি, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? কে? আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল। রচয়িতাকে প্যারীচাঁদ মিত্র। কিন্তু ভদ্রলোকের নাম আসলে প্যারীচাঁদ মিত্র নয়, এই ভদ্রলোকের নাম কি? টেকচাঁদ ঠাকুর। ভদ্রলোকের নাম আসলে টেকচাঁদ। আপনারা কি দেখতে পাচ্ছেন এদিকে? টেকচাঁদ ঠাকুর। জি, আমরা যাকে বলছি প্যারীচাঁদ মিত্র তার নাম আসলে কি? টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই উপন্যাসের জনক কি প্যারীচাঁদ মিত্র? তাহলে উপন্যাসের জনক কি প্যারীচাঁদ মিত্র? না, ওই যে কাহিনী, যে কারণে উইলিয়াম ক্যারি জনক না, বুঝতে পারলেন? তার মানে প্যারীচাঁদ মিত্র উপন্যাসের সূচনা করেছে, শুরু করেছে, প্রথম রচয়িতা, কিন্তু জনক নয়। কেন জনক নয়? প্যারীচাঁদ মিত্রের উপন্যাসটি সার্থক হয়নি, সার্থক সফল হয়নি। স্যার কেন হয়নি? আমি বারবার বলেছি যে সফল বা সার্থক হতে হলে কিছু মানদণ্ড আছে। সাহিত্য কেন সার্থক হয়, কিভাবে সফল হয়? সাহিত্য সমালোচনা বোঝেন? রিটেনের শিক্ষার্থী আছেন কেউ? রিটেনের আছেন? রিটেনের শিক্ষার্থী যদি কেউ থাকেন তাহলে তাদের জন্য বলছি যে ওই যে সাহিত্য সমালোচনা লিখবেন না, সাহিত্য সমালোচনা, যে গদ বাঁধা বাজারে প্রচলিত যে অগামগা জগা বই পুস্তক আছে, সাহিত্য সমালোচনা কিন্তু সেখানে নাই। সাহিত্য সমালোচনা মানে একটা সাহিত্য সার্থক কিনা, কতটুকু সার্থক, বুঝতে পারলেন? তো সাহিত্য সার্থক হওয়ার কিছু মানদণ্ড আছে। কাহিনী কেমন, ভাষা কেমন, সংলাপ কেমন, চরিত্র কেমন, চরিত্রের বিকাশ কেমন, ঠিক আছে? তো এগুলো দিয়ে কি হয়? সার্থক হয়। তো প্যারীচাঁদ মিত্রের যে প্রথম লেখা উপন্যাস আলালের ঘরে দুলাল কত সালে একটু লিখে নেন? 1858। তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে? 1858 সালে প্রথম উপন্যাস। 1858 সালে প্রথম, কিন্তু প্রথম সার্থক উপন্যাস 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত উপন্যাস 1865 সালে। উপন্যাসটির নাম কি? দুর্গেশ নন্দিনী। রচয়িতাকে সবাই জানেন আপনারা, বঙ্কিম। জি, তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল 1858 সালে, কিন্তু প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাসটির নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাসটির নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। কত সালে? 1865 সালে প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাস। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন তাহলে এর আগে কি আর উপন্যাস রচিত হয়নি? এর পূর্বে? জি, এর পূর্বেও রচিত হয়েছে। এর পূর্বেও উপন্যাস, আলালের ঘরে দুলালের পূর্বে উপন্যাস রচিত হয়েছে, যদিও উপন্যাস হয়নি। উপন্যাস রচিত হয়েছে কিন্তু উপন্যাস হয়নি। কি? একটি উপন্যাসের নাম হচ্ছে নববাবু বিলাস। নববাবু বিলাস। আরেকটি উপন্যাস নব বিবি বিলাস। জি, নববাবু বিলাস এবং নব কি বিবি বিলাস। দেখেন, নববাবু বিলাস এবং কি নব বিবি বিলাস।
জি, রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। রচয়িতাকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নব বাবু বিলাস এবং নব বিবি বিলাস, এই উপন্যাস দুটি আসলে উপন্যাস হয়নি। জি, উপন্যাসের মতো করে লিখেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, উপন্যাসের মতো লিখেছেন, কিন্তু উপন্যাস কি হয়নি। যদি হতো তাহলে তো প্রথম উপন্যাস আমরা বলতাম এটাকে, তাই না? জি, তাহলে নববয় কত সালে একটু লিখে নেন। 1825 এবং 32। গুরুত্বপূর্ণ নয়, তবু একটু লিখে নেন 1825 এবং 1832 সালে। তারও আগে কলিকাতা কমলালয় নামে, কলিকাতা কমলালয় ইনারই লেখা, এরও আগে কলিকাতা কমলালয় 1823। এই গ্রন্থগুলি আমি আবার বলছি জরুরি না, কিন্তু আমি ইতিহাসটা যেহেতু বলছি, যে উপন্যাসের মতো কিছুটা কাহিনী আছে, কিছুটা চরিত্র আছে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক হতে পারত। তার কলিকাতা কমলালয় 1823 সালে, নব বাবু বিলাস, নব বিবি বিলাস, এই গ্রন্থগুলি উপন্যাসের মতো, কিন্তু উপন্যাস নয়। বুঝতে পেরেছেন? জি, আরো একটি গ্রন্থ যেটিকে বলা হয় প্রায় উপন্যাস, প্রায়, জি, ফুলমণি ও করুণার বিবরণ। গ্রন্থটির নাম লিখে নেবেন। এই তিনটা গ্রন্থ হচ্ছে একটু জরুরি। গ্রন্থটির নাম ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ, এটা 1852 সালে এটি প্রকাশিত হয়েছে। রচয়িতা হচ্ছে অ্যানা ক্যাথরিন ম্যালেন্স। অ্যানা ক্যাথরিন ম্যালেন্স। জি, এই গ্রন্থটিকে অনেকেই উপন্যাসের মর্যাদা দিয়ে ফেলেছেন, তবে আমি আবার বলছি এটিও উপন্যাস নয়। উপন্যাসের কি মতো প্রায় উপন্যাস, প্রায়, জি, প্রায় প্রেমিকা আর কি, মানে প্রেমিকা ভাব, কিন্তু এই হতে হতে আবার কি এই প্রেম হতে আর হয়নি, কেটে গেছে আর কি, বুঝেন নাই? জি, ভাব হয়ে আর ব্যাটে বলে সংযোগ ঘটেনি, আর হয়নি। জি, কিন্তু ভাব ছিল, চোখে চোখে তাকানো, আকার ইঙ্গিতে সবই কাছাকাছি এসে গিয়েছিল, আর একটু হলে কাম হয়ে যেত, কিন্তু একটুর জন্য কি হয়নি। জি, অ্যানা ক্যাথরিন ম্যালেন্স, কেউ বলেছেন হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, কেউ বলেছেন অ্যানা ক্যাথরিন মুলেন্স। যেহেতু পর্তুগিজ শব্দ, উচ্চারণগত একটু ভেরিয়েশন আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। অ্যানা ক্যাথরিন ম্যালেন্স বা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স, বা কেউ কেউ বলেছেন যে মুলেন্স। ম্যালেন্স হোক মুলেন্স হোক একই মহিলা। যিনি ছিলেন খ্রিস্টান মিস। জি, মিস। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই মিসরা পাদ্রীদের সাথে, তার সাথে কিছু মিস আসতো। এই অ্যানা ক্যাথরিন ম্যালেন্স, তিনি এদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন এবং এই গ্রন্থটা লিখেছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। এই গ্রন্থটি তিনি উপন্যাসের জন্য লেখেননি, ভালো করে শুনবেন। যদি তিনি উপন্যাস লেখার জন্য লিখতেন, যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস লেখার জন্য লিখেছিলেন, কিন্তু হয়নি। উপন্যাস লিখবেন বলে লিখেছিলেন, কিন্তু হয়নি। আর এই মহিলা উপন্যাস লিখতে চাননি, তিনি আসলে খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছেন, যিশুর মাহাত্ম্য প্রচার করতে এসেছেন। তো যিশুর মাহাত্ম্য প্রচার করতে গিয়ে ফুলমণি যিশুর করুণা কিভাবে লাভ করেছে, যিশুর পথে থেকে কিভাবে যিশুর মাহাত্ম্য লাভ করেছে, আর করুণা নামক একটি মেয়ে যিশুর পথে না এসে কি করে তার জীবনটা এলোমেলো হয়ে গেছে, এরকম একটি। তার মানে যিশুর কথা মতো চললে বা যিশুর গুণগান করলে তার জীবনে ভালো হবে, আর যিশুর যদি পথ অনুসরণ করা না যায় তাহলে জীবনটা কষ্টের হবে। এটি ছিল এই কাহিনীটির উদ্দেশ্য। এর মধ্যে কাহিনী তৈরি হয়েছে, ঘটনা তৈরি হয়েছে, চরিত্র তৈরি হয়েছে, কিন্তু উপন্যাস হয়নি। আবার বলছে কেন? কারণ লেখিকা উপন্যাস লিখতে চাননি। উপন্যাস লিখতে চাইলে এটি শেষ পর্যন্ত উপন্যাস হয়ে যেত, কিন্তু তিনি চেয়েছিলেন কি খ্রিস্ট ধর্মের মাহাত্ম্য প্রচার। ফলে এটি উপন্যাসের অনেকগুলি গুণ থাকা সত্ত্বেও
উপন্যাস নয়, প্রায় উপন্যাস, প্রায়। জি, বুঝতে পারলেন? ফলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের মর্যাদা পেল ওই যে আলালের ঘরে দোলার 1858 সালে গিয়ে। আর এটিও সার্থক হলো না, সার্থক হলো কত সালে? 1865 সালে দুর্গেশ নন্দিনী। জি, কথা পরিষ্কার? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? জি, ঢেলে দিই, খাবেন? ঢেলে দিব? ঠিক আছে। তাহলে 1865 সালে কি বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক উপন্যাস। ফলে উপন্যাসের জনককে? উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিম। উপন্যাসের জনক বঙ্কিম। জি, আমরা কিন্তু উপন্যাস নিয়ে আবার ক্লাস নিব আলাদা। আচ্ছা, এরপরে 1866 সালে একটি উপন্যাস, যার নাম কি? কি কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা, ঠিক আছে? জি, তাহলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্স বা রোমান্টিক উপন্যাস। জি, এই প্রশ্নগুলো অতি জরুরি, কিন্তু গুরুত্বপূর্ণ। যা যা পড়াচ্ছি আধুনিক যুগের প্রশ্ন কিন্তু বেশি থাকবে, মনে আছে তো? 15টি প্রশ্ন থাকবে আধুনিক যুগ থেকে। এই যে 1 মাস ধরে প্রাচীন মধ্যযুগ পড়লাম, রাধাকৃষ্ণ, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, বেহুলা লক্ষিন্দার, এত কাহিনী পড়লাম, সে প্রশ্ন থাকবে 5টা। আর এখন যে একটুকু পড়াবো প্রশ্ন থাকবে 15টা। 15, এবং যা যা বলবো ক্লাসে, আবার বলছি, ক্লাসের বাইরে কোনো প্রশ্ন বাংলাদেশের কোনো পরীক্ষা আসবে না। জি, লিখে রাখেন খাতায়। জুয়েল কিবরিয়া যেই কথাগুলি ক্লাসে বলে দিবে, যেই তথ্যগুলি, তার বাইরে বাংলাদেশের কোনো পরীক্ষায় বিসিএস, টিসিএস, ব্যাংক, বিমা, এনজিও, প্রাইমারি, বুঝতে পারলেন, বাংলাদেশের কোনো পরীক্ষা ইনশাল্লাহ আসবে না। জি, তো এই কথাগুলো গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাস কোনটি? কপাল কুণ্ডলা। কত সালে? 1866 সালে। তাহলে রোমান্টিক উপন্যাস বা রোমান্স উপন্যাসের জনককে? ওই বঙ্কিম। তাহলে বাংলা উপন্যাসের জনক বঙ্কিম, রোমান্টিক উপন্যাসের জনক বঙ্কিম, রোমান্স উপন্যাসের জনক বঙ্কিম। জি, কপাল কুণ্ডলা। আর ওই যে ডায়লগ, পথিক তুমি পথ হারে আছো, তাই না? আমি বঙ্কিম নিয়ে যখন আসবো তখন উপন্যাসগুলি নিয়ে আলোচনা করব। জি, আমি আসলে আজকে শুধু ইতিহাসটা পড়াতে চাচ্ছি, সাহিত্যের সূচনার ইতিহাস। আমি আলাদা করে বঙ্কিম পড়াবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়াবো, রবীন্দ্রনাথ পড়াবো, নজরুল পড়াবো, বুঝতে পেরেছেন? জি, তখন আমি আসবো, কপাল কুণ্ডলায় আসবো, কাহিনী বলবো, চরিত্র বলবো আমাদের। তো পথিক তুমি পথ হারায় আছো, তাই না? বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কোনটি? পথিক তুমি পথ হারায় আছো। জি, কার উক্তি এটি? কপাল কুণ্ডলার। কাকে উদ্দেশ্য করে বলেছিল? নায়ক নবকুমারকে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের নায়ককে উদ্দেশ্য করে প্রথম যে ডায়লগটি দিয়েছিল, সেই ডায়লগটি কি? পথিক তুমি পথ হারায় আছো। জি, এরপরে বাংলা সাহিত্যের আরো একটি বিষয় আপনাদের একটু জানতে হবে, যে বাংলা সাহিত্যে মুসলিম রচিত বা বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। বাংলা সাহিত্যে মুসলমানদের দ্বারা রচিত, মুসলিম সাহিত্যিকদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। কত সালে? 1869 সালে। 1869 সালে রত্নবতী। রচয়িতাকে? মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মীর মশাররফ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মীর মশাররফ হোসেন। মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। কত সালে? 1869 সালে। জি, লিখে নেন।
ঠিক আছে, লিখেছেন? তাহলে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে আচ্ছা, আর বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাস রত্নবতী। আর প্রথম মহিলা উপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আর মহিলাদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? দীপ নির্বাণ। মনে রাখেন, বাংলা সাহিত্যে মহিলাদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? দীপ নির্বাণ। জি। আর প্রথম মহিলা উপন্যাসিককে স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের বড় বোন। মনে আছে? জি, রবীন্দ্রনাথের অগ্রজ বড় বোন এই স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক। আর বাংলা সাহিত্যের কি আধুনিক উপন্যাসের জনককে? আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক উপন্যাস কোনটি? চোখের বালি। কত সালে? 1903। তাহলে এর আগে কি আধুনিক উপন্যাস লেখা হয়নি? এর আগে আধুনিক উপন্যাস লেখা হয়েছে, কিন্তু সার্থক আধুনিক হয়নি। এর আগে অনেক আধুনিক উপন্যাস আছে, কিন্তু সার্থক আধুনিক উপন্যাস হচ্ছে চোখের বালি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত আধুনিক উপন্যাস চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে আধুনিক উপন্যাসের জনক। দেখবেন 37 বা 38 BCS এর প্রশ্ন একটা দেখবেন, আধুনিক উপন্যাসের জনককে। অনেকে কিন্তু বঙ্কিম দিয়ে দিয়েছে। জি, আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ। তাহলে উপন্যাসের জনক বঙ্কিম, রোমান্টিক উপন্যাসের জনক বঙ্কিম, রোমান্স উপন্যাসের জনক বঙ্কিম, কিন্তু আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক উপন্যাসের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? আর মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। মহিলাদের দ্বারা রচিত প্রথম উপন্যাস দীপ নির্বাণ। আর প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। আর মুসলমানদের দ্বারা রচিত প্রথম উপন্যাসের নাম কি? রত্নবতী। বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী উপন্যাসের জনক কে? অস্তিত্ববাদী উপন্যাসের জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যে অস্তিত্ববাদী উপন্যাসের জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম অস্তিত্ববাদী উপন্যাস কোনটি? লাল সালু। কত সালে? 1948। বাংলা সাহিত্যের প্রথম অস্তিত্ববাদী নভেল অফ এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ। বাংলা সাহিত্যের প্রথম অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে লাল সালু, 1948। অস্তিত্ববাদের জনককে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম স্ট্রিম অব কনসাসনেস, চেতনা প্রবাহ রীতির জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। কিসের জনক? চেতনা প্রবাহ রীতি। বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির জনককে? চেতনা প্রবাহ। অস্তিত্ববাদ মানে হচ্ছে যে কি নিজের অস্তিত্ব আগে, নিজে বাঁচলে বাপের নাম, এর নাম অস্তিত্ববাদ ভাই। জি, অনিরুদ্ধ, অরণ্য। নিজে বাঁচলে বাপের নাম, এর নাম অস্তিত্ববাদ। মজিদ ধর্মকে বিক্রি করে কি একটা সামান্য একটা কি কবরকে পীরের মাজার বানিয়ে বিজনেস করেছে। কেন? তার পেটে খাবার নাই, ক্ষুধা যখন আসবে তখন ধর্ম টর্ম এসব মানার টাইম নাই। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য যে কোনো কিছুই কি করতে পারে। নিজের মেয়েকে বিক্রি করে দেয়, ছেলেকে বিক্রি করে দিয়েছে, জানেন কি ইতিহাসে আছে। নিজের জীবন বাঁচানোর জন্য
মানুষ যা সব কিছুই করতে পারে, এর নাম অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম। আগে নিজের জীবন, আপনি বাঁচলে পরের নাম, চাচা আপন জান বাস, আর কিছু শুনবেন, এগুলির নাম অস্তিত্ববাদ। জি। আর বাংলাদেশের চেতনা প্রবাহ রীতির জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। চেতনা প্রবাহ রীতির জনক, স্ট্রিম অব কনসাসনেস, চেতনা প্রবাহ রীতি জনক সৈয়দ ওয়ালিউল্লাহ। চেতনা প্রবাহ রীতিতে রচিত প্রথম উপন্যাসের নাম কি? চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যা দেখতে পাচ্ছেন এদিকে। চেতনা প্রবাহ রীতিতে রচিত প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যে? চাঁদের অমাবস্যা। কত সালে? 1964। চেতনা প্রবাহ রীতিতে রচিত উপন্যাস চাঁদের অমাবস্যা। তাহলে চেতনা প্রবাহ রীতির জনক এবং অস্তিত্ববাদের জনক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তো উপন্যাস নিয়ে মোটামুটি উপন্যাসের ইতিহাস, উপন্যাসের কি, আমরা কিন্তু উপন্যাসের কি পড়ছি? ইতিহাস পড়ছি। জি। তো এই হচ্ছে আমাদের উপন্যাসের ইতিহাস। আমরা আবার প্রত্যেক লেখকের ইন্ডিভিজুয়াল উপন্যাস নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, এই যে চোখের বালি নিয়ে, শেষের কবিতা নিয়ে, লাল সালু নিয়ে, বোঝেন নাই, দুর্গেশ নন্দিনী নিয়ে বা কপাল, আমি যখন লেখকদের আলোচনা করব তখন এই প্রত্যেকটা লেখক ধরে ধরে বড় বড় উপন্যাসগুলো একটু কথা বলবো। জি, ইনশাল্লাহ চেষ্টা করব। আর এখন শুধু আমি আধুনিক যুগের শুরুতে কিভাবে এই সাহিত্যগুলি সৃষ্টি হলো, সাহিত্যের ধারা, সেগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা দেখেন, আচ্ছা নাটকটা নিয়ে একটু কথা বলে নিই। নাটক, জি। আচ্ছা, এরপরে বাংলা সাহিত্যে নাটক সৃষ্টি হলো। তো বাংলা সাহিত্যে প্রথম নাটক, যে নাটকের দুটো ক্ষেত্র, একটা হচ্ছে নাটকের, তাই না, অভিনয়, আর একটা হচ্ছে নাটকের এমনি নাটকের রচনা। তা আমরা মূলত নাটকের রচনাটা নিয়ে কথা বলবো, যে নাটক কিভাবে বাংলা সাহিত্যে রচিত হলো। তো বাংলা সাহিত্যে প্রথম রচিত হলো নাটক 1852 সালে। দুটি নাটক, একটি নাম হচ্ছে কীর্তিবিলাস, আরেকটি নাম হচ্ছে ভদ্রার্জুন। এটা 1852 সালে। বাংলা সাহিত্যে 1852 সালে প্রথম নাটক লেখা হলো, বুঝতে পারলেন? নাটক রচনা করা হলো। একই সালে দুটো নাটক, একটি নাম কীর্তিবিলাস আর একটি নাম ভদ্রার্জুন। 1852 সালের মধ্যে কীর্তিবিলাসটা একটু আগে আর ভদ্রার্জুনটা একটু পরে। একই সাল, কিন্তু আগে কোনটা? কীর্তিবিলাস, পরে ভদ্রার্জুন। কীর্তিবিলাসের রচয়িতাকে জি.সি. গুপ্ত। জি.সি. গুপ্ত মানে যোগেশ চন্দ্র গুপ্ত, কীর্তিবিলাস। আর ভদ্রার্জুনের রচয়িতাকে তারাচরণ শিকদার। জি, তারাচরণ শিকদার। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কি? কি বলবেন? কীর্তিবিলাস না ভদ্রার্জুন? বলেন। বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কি? উত্তর দিতে হবে ভদ্রার্জুন। উত্তর কি? ভদ্রার্জুন। কেন? এটাই তো আগে, 1852 সালে এটাই আগে, কিন্তু এটি নাটক না, নাটকের মতো, বুঝলেন? প্রায় নাটক, প্রায়। তাহলে কীর্তিবিলাস নাটক হিসাবে রচিত হয়েছে, কিন্তু নাটক হয়নি, পাশ করেনি, 33 পায়নি, ফেল করেছে, 22-23 পেয়েছে, বুঝেন নাই? জি। তাহলে বাংলা সাহিত্য এটি নাটক, প্রথম নাটক হতে পারত কীর্তিবিলাস, যদি নাটকের মানদণ্ডে পাশ করত। তাহলে এটি নাটকের মতো হয়েছে, কিন্তু নাটক হয়নি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কি? ভদ্রার্জুন। প্রথম নাট্যকারের নাম কি? তারাচরণ শিকদার। প্রথম নাটক ভদ্রার্জুন, প্রথম নাট্যকার তারাচরণ শিকদার। ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম লিখে নেন। কুলীন কুল সর্বস্ব, 1854 সালে। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম কি? কুলীন কুল সর্বস্ব, রাম নারায়ণ তর্করত্ন। জি,
বাংলা সাহিত্যের প্রথম কি? সামাজিক নাটক। সামাজিক, কুলীন, কুল সর্বস্ব। দেখেছেন, কুলীন কুল। তাহলে বাংলা সাহিত্যের প্রথম কি? সামাজিক নাটক। তাহলে প্রথম সামাজিক নাটকের রচয়িতাকে রামনারায়ণ তর্করত্ন। প্রথম সামাজিক নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব। প্রথম সামাজিক নাটক কত সালে? 1854 সালে। বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক। এখন বলেন তাহলে বাংলা নাটকের জনক কি? রামনারায়ণ নাকি তারাচরণ শিকদার না জি.সি. গুপ্ত? কে বাংলা নাটকের জনক? এরা না। তাহলে এরা কি? ওরে গাধা, এনিউ প্রিন্স গাধি, শোন, চেতনা প্রভৃতি ধারণা দিব রে গরু। সৈয়দ ওয়ালিউল্লাহ যখন পড়াবো, বুঝলি, কোনো কিছু বাদ রাখবো না রে বাবা। সৈয়দ ওয়ালিউল্লাহ যখন পড়াবো রে বাবা, তখন চেতনা প্রভৃতি বোঝাবো। উপন্যাসটা আলোচনা না করলে কেমনে চেতনা প্রভৃতি বোঝাবো? তোকে চেতনা প্রভৃতি বোঝাইতে হলে বাবারে আমার ওই উপন্যাসটা ধরে একটু আলোচনা করা লাগবে রে বাবা। প্রিন্স বাবা, একটু থাম, ক্ষান্ত দে বাবা। হ্যাঁ, বুঝাবো। বোঝালাম তো তোদেরকে। যখন আমি ওই লেখক ধরে আলোচনা করব, তখন ওই লেখকের ওই যে কেন চোখের বালি কেন আধুনিক, অন্যগুলো কেন আধুনিক না গরু, তোকে বোঝাইছি আমি। আমি চোখের বালি ধরে আলোচনা করে কি করব? তোকে ব্যাখ্যা দিয়ে বোঝাবো যে চোখের বালি কেন আধুনিক, অন্যগুলো কেন আধুনিক না। বুঝলি গরু? চেতনা প্রভৃতি কি এটা বোঝাইতে হলে গাধা গদ্ধব ওটা ধরে আমাকে উপন্যাসটা ধরে আলোচনা করতে হবে। আমি এখন উপন্যাসের গভীরে যেতে চাচ্ছি না। আমি এখন ইতিহাসটা পড়াচ্ছি। প্রত্যেকটা লেখক ধরে ধরে যখন পড়াবো, কেন এটা আধুনিক, কেন আধুনিক না, কেন চেতনা প্রভৃতি, কেন অস্তিত্ববাদ, এগুলো উপন্যাস ধরে ধরে বুঝাই দেব। বুঝেছিস? এটা থাম, ক্ষান্ত দে। হ্যাঁ, কোনো কিছু না বুঝিয়ে বাবারে তোদের কোর্স শেষ করব না। বুঝতে পারলি? সকল কিছু সব পই পই করে বুঝিয়ে তারপরে কোর্স শেষ হবে। আচ্ছা, তাহলে এরা কিন্তু জনক হতে পারতো, কিন্তু জনক হতে পারেনি, জনক হয়নি। বুঝতে পারলেন? তাহলে জনককে মাইকেল, নাটকের জনককে মাইকেল মধুসূদন দত্ত। কেন? তার নাটক কি? প্রকৃত বা সার্থক। কি নাম? শর্মিষ্ঠা। কত সালে? 1859। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত নাটকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা প্রকৃত নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। তার মানে এর আগে গোটা 30 নাটক রয়েছে। শর্মিষ্ঠার আগে বাংলা সাহিত্যে 1852 সাল থেকে 59 পর্যন্ত গোটা 30 নাটক রচিত হয়েছে, কিন্তু সেগুলি পাশ করেছে কেউ কেউ, কিন্তু A+ পায়নি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম A+ পাওয়া, জি 80 পাওয়া নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। কত সালে? 1859। নাটকের জনককে মাইকেল মধুসূদন দত্ত। শর্মিষ্ঠা কি জাতীয় নাটক? শর্মিষ্ঠা কি জাতীয় নাটক? পৌরাণিক। লিখে নেন, শর্মিষ্ঠা কি জাতীয় নাটক? পৌরাণিক নাটক। পৌরাণিক। এরপরে 1860 সালে পদ্মাবতী, মাইকেল মধুসূদন দত্তের লেখা পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক। কি নাটক? ঐতিহাসিক নাটক। জি, তাহলে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? পদ্মাবতী। ওই যে আমরা যে আলাওলের পদ্মাবতী বললাম, আলাওলের পদ্মাবতী একই কাহিনী, শুধু এটা হলো পদ্মাবতী ছিল কাব্য, আর এটা হলো পদ্মাবতী কি নাটক। কাহিনী ঘটনা অনেকটাই সেম টু সেম, একেবারে সেম সেম না, অনেকটা সেম সেম। জি, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক পদ্মাবতী। কত সালে? 1860 সালে। রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত। 1861 সালে কি? কৃষ্ণ কুমারী। বাংলা সাহিত্যের প্রথম কি
সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কি? কৃষ্ণকুমারী। কত সালে? 1800। তাহলে ট্র্যাজেডি জনককে মাইকেল মধুসূদন দত্ত। এই বেটা মাইকেলের জীবনী যখন পড়াবো, মাইকেলের জীবনী, তখন কিন্তু আমার ক্লাসের হা করে শোনা লাগবে। মাইকেল মধুসূদন দত্তের জীবনী যখন আপনাদেরকে আমি আলোচনা করব, তখন আমার ক্লাস এরকম করে হা করে শুনতে হবে, বুঝতে পারলেন? আমার দুজন ব্যক্তিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে। যে ইচ্ছা আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কিংবা আমার সেই ইয়েটা দেয়, মাইকেল এবং কবি নজরুল, কাজী নজরুল এবং মাইকেল মধুসূদন দত্ত, এই দুজন গ্রেট। এদের দুজনের জীবনী নাটকীয়, অনেক মানে নোবেল পুরস্কার প্রাপ্ত সিনেমার চেয়েও এদের জীবনটা সিনেমাটিক। আমার ইচ্ছা আছে, শক্তি থাকবে কিনা জানি না, তাই যদি সময় সুযোগ ব্যাটে বলে সব কিছু সংযোগ হয়, তবে দুজন ব্যক্তিকে নিয়ে আমি দুটি চলচ্চিত্র নির্মাণ করব। এটি আমার স্বপ্নের মধ্যে আছে আর কি, জি, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। বাদ বাকি জি সময় বলে দিবে। তো মাইকেল মধুসূদন দত্ত কি? নাটকের জনক, ঐতিহাসিক নাটকের জনক, ট্র্যাজেডির জনক। কিসের জনক? ট্র্যাজেডি। আরো অনেক কিছুর জনক, জি, সেই জনকগুলো আমি মাইকেলকে যখন পড়াবো, আরো মেলা কিছুর জনক। অথচ যে মাইকেল বলেছিল বাংলা ভাষা কি? পোর, নেস্টি, শ্যাবি, ডিসগাস্টিং, আনএডুকেটেড, আনসিভিলাইজড। বাংলা ভাষা কোনো ভাষা হলো? এটা মুসি ম্যাথরের ভাষা, মেসুনির ভাষা, বুঝতে পারলেন? এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষাকে অবজ্ঞা করে বলেছিল বাংলা ভাষা কোনো কি ভাষা না, এটি মুচি ম্যাথরের ভাষা, ডোম চাড়ালের ভাষা, মেসুনির ভাষা। আমি বাংলা ভাষায় সাহিত্য রচনা করব না। কোন ভাষায় সাহিত্য রচনা করব? ইংরেজি ভাষায়। আই উড বি শেক্সপিয়ার, আই উড বি শেক্সপিয়ার। অথচ সেই মাইকেল বাংলা সাহিত্যে মেলা কিছুর আব্বা। মাইকেল মধুসূদন দত্ত বাংলাকে ঘৃণা করেছে, কিন্তু সেই মাইকেল বাংলা সাহিত্যে মেলা কিছুর কি, অনেক কিছুর কি, বাংলা সাহিত্য পরিপূর্ণতা পেয়েছে মাইকেলের হাতে। জি, তো সেই প্রসঙ্গ নিয়ে মাইকেলকে আমি আলোচনা করব। এখন আর বললেন না স্যার মাইকেলকে একটু বলেন স্যার, বাবারে একটু ধারাবাহিকভাবে আমাকে আসতে দাও, ঠিক আছে? আমি সবই বলবো, কিন্তু একটু সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। জি, মাইকেলকে নিয়ে বলবো। তাহলে মাইকেল 1859 সালে লিখলেন শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম প্রকৃত বা সার্থক নাটক। জি, তাহলে নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত। প্রথম ঐতিহাসিক নাটক পদ্মাবতী 1860 সালে, তাহলে ঐতিহাসিক নাটকের জনক মাইকেল। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী 1861 সালে, তো ট্র্যাজেডির জনককে মাইকেল। কিন্তু এখানে আরেকটি ঘটনা আছে। আচ্ছা, বাংলা সাহিত্যে মুসলমানদের, আচ্ছা শেষ করে এখান থেকে। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক, বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক 1860 সালে রচিত নীলদর্পণ। বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটকের নাম কি? গণজাগরণমূলক নাটকের নাম কি? নীলদর্পণ। কত সালে রচিত হয়েছে? 1860 সালে। রচয়িতাকে দীনবন্ধু মিত্র। গণজাগরণমূলক নাটক মানে কি? যেই নাটকের মধ্য দিয়ে মানুষকে কি করতে চাওয়া হয়েছে? জাগরণ ঘটাতে চাইছে। নীলদর্পণ নাটককে বলে উদ্দেশ্যমূলক নাটক। কি মূলক? উদ্দেশ্যমূলক নাটক, বুঝতে পারলেন? নীলদর্পণ। আর এই যে আমার ইব্রাহিম পাইক আছে, আমার স্টুডেন্ট আরো কেউ কেউ আছে, এগুলো এত সুন্দর করে নোট করে সমাজে ছড়াই দিবে, আর আমার কেরামতি সব শেষ, তাই না? এই যে ক্লাসে যা পড়াচ্ছে, যে আলোচনা করছি, এই প্রচলিত অগামগা জগা বইয়ে অনেক কিছুই আছে, অনেক কিছুই নাই। এই যে আপনারা নোট করে বাজারে ছেড়ে দিবেন, তখন ওই বইগুলা সমৃদ্ধ হবে। জি, তাই না? আপনারা বাজারে যেই ছাড়বেন, আর ওই সব বই কি করবে জানেন? ওই বইওয়ালারা এই জুয়েল কিবরিয়ার ক্লাস থেকে এইগুলো নোট টুকে টুকে নিয়ে ওই বই সমৃদ্ধ করবে, বাজারে ছাড়বে। জি, কাজে নোট মোট এত সুন্দর করে দিয়ে আমার মার্কেট নষ্ট করে দেন না, তাই না? আর আমার কাছে কেউ আসবে না, যে বাজারেই তো পাওয়া যায়, জুয়েল কিবরিয়া যা পড়ায় সব বাজারে আছে, অযথা স্যারের কাছে যে লাভ কি, তাই না? আমার সব গোমর বাজারে ওপেন করে দিচ্ছেন, তাই না? জি,
তাহলে বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক নীলদর্পণ। গণজাগরণমূলক মানে এই নাটকটি হচ্ছে উদ্দেশ্যমূলক, এটা আসলে সাহিত্য লেখার জন্য লেখা হয়নি, সাহিত্য রচনাকারের উদ্দেশ্যে নাটকটি রচনা হয়নি। কেন রচনা করা হয়েছে? একটি উদ্দেশ্য নেই। কি উদ্দেশ্য? মানুষকে নীল কর্দের বিরুদ্ধে উত্তেজিত করে জাগরিত করা, গণজাগরণ ঘটনা, গণবিস্ফোরণ ঘটনা। তো নীলদর্পণ নাটক কি জাতীয় নাটক? উদ্দেশ্যমূলক নাটক এবং গণজাগরণমূলক নাটক। অর্থাৎ নীল কর্দের বিরুদ্ধে এদেশীয় মধ্যবিত্ত শ্রেণীকে কি করার জন্য? জাগরিত করার জন্য, প্রতিবাদ করার জন্য নীলদর্পণ নাটকটি রচিত হয়েছে। বুঝতে পেরেছেন? রচনা করেছে কি? দীনবন্ধু মিত্র। তাহলে গণজাগরণমূলক নাটকের জনককে? দীনবন্ধু মিত্র। গণজাগরণমূলক নাটকের জনক দীনবন্ধু মিত্র। এই নাটক সম্পর্কে একটু কথা একটু বলি, যদিও দীনবন্ধু মিত্র হয়তো পড়াবো, বাট সব লেখক হয়তো বিশদ করে পড়ানো হবে না। এই নাটকটি কি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ওই যে ওই মাইকেল। আলহামদুলিল্লাহ। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল নিজের নামে অনুবাদটা করেনি, কি নামে করেছিলেন? এ নেটিভ। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু মাইকেল স্বনামে বা নিজের নামে অনুবাদটি করেননি। অনুবাদটি করেছিলেন কার নামে? ছদ্মনামে। তার ছদ্মনামে ছিল এ নেটিভ। এ নেটিভ ছদ্মনামে। বুঝতে পেরেছেন? আর এই নাটকটির ইংরেজি নাম কি ছিল? নীলদর্পণ অর ইন্ডিগো প্লান্টিং মিরর। ইন্ডিগো প্লান্টিং। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? ইন্ডিগো প্লান্টিং মিরর। ইন্ডিগো প্লান্টিং মিরর। অনুবাদককে? মাইকেল মধুসূদন দত্ত। কি মাইকেল কি নামে অনুবাদ করেছিলেন? এ নেটিভ ছদ্মনামে। আর এই অনুবাদের একটি কপি পাঠানো হয়েছিল ব্রিটেনের হাউস অফ কমন্স। এই অনুবাদের একটি কপি কোথায় পাঠানো হয়েছিল? ইংল্যান্ডের ব্রিটেনের হাউস অফ কমন্সে। এবং সেখানে এই নাটকটি নিয়ে তুমুল উত্তেজনা, ঝগড়াঝাটি হয়েছিল ব্রিটিশ ওই হাউস অফ কমন্সে। বুঝতে পারলেন? এবং এই যে বেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসে কীভাবে অত্যাচার করছে, এটা কিন্তু ব্রিটেনের মানুষ জানতো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে শাসন করার নামে কি যে নির্যাতন করছে, জোর করে নীল চাষে বাধ্য করছে, কৃষকের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, স্ত্রী বা মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্রিটিশরা জানতো না। এবং এইটা নিয়ে ব্রিটেনের হাউস অফ কমন্সে বিশাল বাদানুবাদ, তর্ক বিতর্ক হয় এবং সেখানে আইন করে নীল চাষ নিষিদ্ধ করার জন্য, জোর করে নীল চাষ করা যাবে না, আইন পাশ করে, আইন। এবং এরই ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে ভারত স্বাধীনতা আইনও হয়। আপনারা জানেন কিনা? জি। তো সেই ইতিহাস হয়তো অনেকে জানেন। তো যাই হোক, কিন্তু এইদিকে ইংরেজরা খেপে গেল যে কার এত বড় সাহস, বেটা বাংলা নীলদর্পণ নাটক তো বোঝেনি, ব্রিটিশরা বাংলা যে নীলদর্পণ লেখা এটা তো পুরো বোঝেনি। ইংরেজি যখন অনুবাদ হলো, এইবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা তারা পড়লো, পড়ে দেখলো যে ওদেরকে বাঁশ দেওয়া হয়েছে নাটকের মধ্যে দিয়ে। তখন কি করলো? তখন খুঁজলো যে বেটা খুঁজে বের করে, নেটিভকে খুঁজে বের কর। কিন্তু এই নেটিভ নামে ভারতবর্ষে কাউকে খুঁজে পাওয়া গেল না। ছদ্মনাম, বুঝেন? আমরা আসবো ছদ্মনাম কেন নেওয়া হয়, এই জন্যই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মামলা করে দিল, মানহানির মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, কিন্তু এ নেটিভ নামে কাউকে খুঁজে পাওয়া গেল না। ওয়ারেন্ট জারি হলো, ইস্যু হলো, এ নেটিভ নামে কাউকে খুঁজে পাওয়া গেল না। এ নেটিভ নামে কেউ কি নাই। তখন প্রকাশককে খোঁজা হলো যে প্রকাশ করেছে কে? তাহলে জেমস পাদ্রি লং। এই নাটকটি প্রকাশ করেছে কে? ব্রিটিশ ভদ্রলোক জেমস পাদ্রি লং। এই পাদ্রি লংকে তখন ধরলো কেন? প্রকাশের অপরাধে পাদ্রি লংয়ের জরিমানা 1 বছরের কি 1000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড। 1 বছর বা কারোর মতো 1 মাস। জেমস পাদ্রি লংয়ের প্রকাশনার অপরাধে লেখককে তো পাওয়া গেল না, এর নেটিভ নামে কেউ নাই,
তখন প্রকাশনার অপরাধে জেমস পাদ্রিলংয়ের 1000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড। এবং এই নাটক দেখতে গিয়ে এই নাটকের অভিনয় যখন চলছিল বেলগাছিয়া রঙ্গমঞ্চে, এই নাটক দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন। সেই কাহিনী 2য় পর্বে, যে বিদ্যাসাগর পড়াবো তখন জানাবো। জি, বিদ্যাসাগর কেন নীলদর্পণ নাটক দেখতে গিয়ে জুতা ছুঁড়ে মেরেছিলেন, কেন? জি, এটা 2য় পর্বে, মানে বিদ্যাসাগর যেদিন পড়াবো সেদিন মনে করিয়ে দিবেন। জি, তো এই নীলদর্পণ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম গণজাগরণমূলক নাটক। আর বাংলা সাহিত্যের মুসলিম নাট্যকারের নাম কি? মীর মশাররফ। মুসলমানদের দ্বারা রচিত প্রথম নাটকের নাম কি? বসন্ত কুমারী। কত সালে? 1873। জি, লিখে নেন। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকারের নাম মীর মশাররফ হোসেন, মুসলিম নাট্যকার। আর মুসলমানদের দ্বারা রচিত প্রথম নাটকের নাম কি? বসন্ত কুমারী। কত সালে রচিত হয়েছে? 1873 সালে। এবং ক্রিটিকদের মতে মীর মশাররফ বসন্ত কুমারী নাটকটি অনুকরণ করেছিলেন কোথা থেকে? মাইকেলের কৃষ্ণকুমারী নাটক থেকে। কারো কারো মতে, অনেকে আবার স্বীকারও করেন না, কিন্তু কারো কারো মতে যে মীর মশাররফ তার বসন্ত কুমারী নাটক কার অনুকরণে লিখেছিলেন? কোন নাটকের অনুকরণে? মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের অনুকরণে লিখেছিলেন। জি, এটি মুসলমানদের দ্বারা রচিত প্রথম নাটক, প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন। এই হচ্ছে মোটামুটি বাংলা নাটকের ইতিহাস। কিসের ইতিহাস? বাংলা নাটকের ইতিহাস। তো আজকে প্রথম দিন, খুব বেশি পড়াবো না। আর 11টায় আমাদের আজকে পরীক্ষাও আছে, তাই না? 11টায় পরীক্ষা আছে, আর একটু পড়াবো, আর 15 মিনিট, তারপর পরীক্ষাটা ছাড়বো। আচ্ছা, ঠিক আছে, তাহলে মহাকাব্যটা একটু পড়িয়ে ফেলি। জি, ইতিহাসটা শেষ করে ফেলি। আচ্ছা, কি করব বলেন? মহাকাব্যের ইতিহাসটা পড়ে শেষ করব, করে পরীক্ষা নিব, নাকি এটা শেষ করে আগামী দিন মহাকাব্যটা আগামী দিনের জন্য রাখবো? বলেন, কমেন্টস করেন। কি করি? আচ্ছা, একজন লিখলেন না স্যার থাক, একজন লিখলেন পড়ান, একজন ছুটি, গান হবে কখন? ওরে আল্লাহ, আগামী দিন, নেক্সট ডে, পড়ান স্যার। আর কেউ বলেন আচ্ছা, ঠিক আছে, বেশিরভাগই বলেছেন আগামী দিন হলে ভালো হয়। জি, 2-1জন। আচ্ছা, ঠিক আছে, না স্যার অন্যদিন পড়বো। আচ্ছা, ওকে। হ্যাঁ, কেউ বলেছেন পড়ান, আর কেউ বলছেন যে অন্যদিন পড়বো, নেক্সট ডে। ঠিক আছে, থাক, আজকে আর যাচ্ছি না, কারণ পরীক্ষা একটা নিবার, একটু গান শোনাতে চেয়েছি, তো কথাটা রাখি আর কি আপনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। আমি একটু তাহলে ঢুকছি, বেরিয়ে আবার ঢুকবো। ঠিক আছে? জি, আপনাদেরকে গান শোনাবো, আর আগামী দিন আমরা মহাকাব্য এবং বাদবাকি ইতিহাসটি পড়াবো। জি, তো গানের জন্য ঢুকবো, একটু অফ করে, আমার একটু অ্যারেঞ্জমেন্ট লাগবে, তো অল্প একটু, আমাদের ছেড়ে যাবেন না। আমরা 1 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে কি আবার আসছি। জি, এখন গান হবে। জি, থ্যাংক ইউ, আমাদের ছেড়ে যায়েন না আবার। ঠিক আছে? জি, হ্যাঁ, একটু